সায়ন্তিকা তার স্বামী বিজয়ের সঙ্গে কলকাতা শহরের দর্জিপাড়া নামক স্থানে বসবাস করে। সায়ন্তিকা দেখতে খুবই সুন্দরী হওয়া সত্ত্বেও বিজয়ের স্বভাব খুব একটা ভালো ছিল না। তার চরিত্রের দোষ ছিল, তাই তাদের বাড়িতে কোনো মহিলা কাজের মেয়ে বেশি দিন টিকে থাকতে পারত না। উফ, এই ঠান্ডার মধ্যে একা হাতে বাড়ির কাজ করতে করতে আমার হাতে হাজা হয়ে গেল। এত বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা আমার পক্ষে আর একা একা করা সম্ভব হচ্ছে না। ইস, চম্পাটা যদি বাড়ির কাজটা ছেড়ে না যেত তাহলে তো তোমার এত কষ্টই হতো না। চম্পার জন্য দরদ একেবারে উতলে উঠছে। বাপের বাড়ি থেকে বাড়ি ফিরে দেখি উনি চম্পার সঙ্গে সোফায় বসে বাদাম ভাজা খাচ্ছেন আর গল্প করছেন। ওই জন্য তো চম্পাকে তাড়িয়েছি, না হলে কোনোদিন আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন মালতী নামে একটি খুব সুন্দরী মেয়ে সায়ন্তিকার বাড়িতে কাজ খুঁজতে আসে। বিজয়ের অত সুন্দরী মেয়েকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায়, তাই মালতীকে বাড়িতে কাজ দেওয়ার জন্য সায়ন্তিকার থেকে বেশি বিজয় বেশি পরিমাণে উৎসুক ছিল। দিদি, আমি মালতী, এই পাড়ায় নতুন ঝিয়ের কাজ ধরেছি। আপনাদের পাশের বাড়িতেও আমাকে কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছার কাজ করার জন্য রেখেছে। শুধু আপনাদের বাড়িটাই বাকি আছে। হ্যাঁ মালতী, আমাদের বাড়িটাই বা বাদ যাবে কেন? কালকে থেকে তুমি আমাদের বাড়িতেও সব কাজ করবে। এই শীতে আমার বউয়ের কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি যদি কাজটা করো তাহলেও একটু রেস্ট পাবে আর কি। সুন্দরী কাজের মেয়ে যেই দেখেছে অমনি চুলকানি শুরু হয়ে গেছে। এমন করে বলছে যেন আমার জন্য কত চিন্তিত। সায়ন্তিকা মালতীকে কাজে না রাখতে চাইলেও বিজয় সায়ন্তিকাকে বুঝিয়ে মালতীকে বাড়িতে কাজ করার জন্য রেখে দেয়। তারপর থেকে প্রত্যেকদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে মালতীকে দেখার জন্য বিজয় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যায়। মালতী কাজ করতে আসলে, এই ঠান্ডার মধ্যে তুমি এত সকালে কাজ করতে আসো? আমার তো তোমাকে দেখে কষ্ট হয়, বুকের ভিতরটা তোলপাড় হয়ে যায়। তোমার কষ্ট হয় না মালতী? তুমি তো রাত্রিবেলায় আমার সাথে আমাদের বাড়িতেই তো থেকে যেতে পারো। কিন্তু দাদা বাবু, আমি আপনাদের বাড়িতে থাকলে দিদিমণি খুব রাগ করবে। ছাড়ো তো তোমার দিদিমণির কথা, তুমি আমার কাছে আমাদের বাড়িতে থেকেই সব বাড়ির কাজ করবে, কেমন? ঠিক আছে তো? মালতী বিজয়ের বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। বিজয় সায়ন্তিকাকে মালতীর বাড়িতে থাকার ব্যাপারটা জানায়। সায়ন্তিকা তার বরের উপর ভীষণ রাগারাগি করে। উফ, তোমার কাজের মেয়ের প্রতি ছুকছুকানি আর কমলো না। আমি একদিন একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি আর অমনি উনি মালতীকে বাড়িতে থাকতে বলে দিয়েছে। মালতী সেদিন থেকে পাড়ার সব বাড়িতে কাজ করে এসে রাত্রিবেলা সায়ন্তিকা ও বিজয়ের বাড়িতে থেকে যায়। এভাবে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। বিজয় সব সময় মালতীর কথা চিন্তা করে। ইস, এত সুন্দর মেয়েটা লোকের বাড়ির ঝিয়ের কাজ করছে। কি সুন্দর লম্বা চওড়া ফিগার, পুরো মাখন। আর আমার বউটা দিন দিন যেন কেমন একটা মোষ হয়ে যাচ্ছে। মালতীকে আমি সারা জীবন আমাদের বাড়ির কাজের মেয়ে করেই রেখে দেব। একদিন মালতী কাপড় ধুচ্ছিল, সেই সময় বিজয় তার কাছে এসে বলে, মালতী, আস্তে আস্তে কাপড় পরিষ্কার করো। তোমায় কতবার বলেছি যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দেবে, পরিষ্কার হয়ে যাবে। তুমি তা না করে নিজের মাখনের মতো হাতগুলোকে নষ্ট করে দাও। থোট। না দাদা বাবু, আপনার বউ আমাকে নিজের হাতে কাপড় কাচতে বলেছে। আমাকে তো আর দিদিমণি আমার মুখ দেখে মাইনে দেবে না। আমি তো তোমার মুখ থেকে আমার সম্পত্তিও লিখে দিতে রাজি আছি। কি বলছেন আপনি দাদা বাবু? এখন আপনি চান? দিদিমণি এই শাড়িটা আমাকে খুব সাবধানে কাচতে বলেছে। আমার গল্প করার সময় নেই। না না, মানে আমি বলছিলাম যে তুমি কাপড় কাচো, আমি বালতিতে সার্ফ ঢেলে দিচ্ছি, তোমায় আর সার্ফ ধরতে হবে না। এই বলে বিজয় মালতীর সঙ্গে গল্প করতে করতে ডিটারজেন্ট মনে করে বালতিতে ব্লিচিং পাউডার ঢেলে দেয়। মালতীর সেই দিকে কোনো খেয়াল ছিল না। মালতী ওই ব্লিচিং পাউডারের মধ্যেই সায়ন্তিকার সব থেকে প্রিয় শাড়ি ডুবিয়ে ভালো করে ধুয়ে ছাদে মেলে দেয়। ব্লিচিং এর প্রভাবে সায়ন্তিকার প্রিয় লাল শাড়ির রং উঠে পুরো সাদা হয়ে যায়। মালতী, এটা তুই কি করেছিস? আমার শাড়িটা এরকম সাদা হয়ে গেল কেন? কি দিয়ে পরিষ্কার করেছিস আমার শাড়িটা? কেন, দাদা বাবু তো বালতিতে সার্ফই ঢেলে দিল। আমি তো সার্ফ দিয়েই শাড়িটা কেচেছি। মালতীর কথা শুনে বিজয় খুব ভয় পেয়ে যায়। সায়ন্তিকা তার বরের উপর ভীষণ ক্ষেপে যায়। তুমি কাজের মেয়ের পেছন পেছন গিয়ে বাথরুমে ঢুকে পড়েছো, বালতিতে আবার সার্ফও ঢেলে দিচ্ছ। তাহলে আমার আর ঝি রেখে লাভ কি? তুমি ঝিয়ের কাজটা করে দাও। সায়ন্তিকা বাথরুমে গিয়ে দেখে ডিটারজেন্টের বোতলে ডিটারজেন্ট ভর্তি আছে,
কিন্তু ব্লিচিং পাউডারের বোতল পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। কি অবস্থা! কাজের মেয়ে রূপের মোহতে তুমি এত মশগুল যে ডিটারজেন্টের বদলে আমার শাড়িতে তুমি ব্লিচিং দিয়ে দিয়েছো। ধ্যাৎ, তুমি এসব কথা ছাড়ো। আমি তোমায় আরো সুন্দর আর আরো দামি শাড়ি কিনে দেবো। কি একটা ওই পুরানো শাড়ি নিয়ে তুমি পরে আছো বলো তো? নতুন শাড়ির কথা শুনে সায়ন্তিকা খুব খুশি হয়ে যায়। বিজয় সায়ন্তিকার সাথে দোকানে নতুন শাড়ি কিনতে চলে যায়। সায়ন্তিকা নিজের জন্য খুব সুন্দর একটা দামি শাড়ি এবং তার সঙ্গে মানানসই খুবই ভালো একটা ব্লাউজও পছন্দ করে। বিজয়, মালতীর জন্য একটা নতুন শাড়ি কিনলে কেমন হয়? ও সবসময় একটা ময়লা শাড়ি পরেই কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য একটা সুন্দর শাড়ি পছন্দ করে কিনে নাও। নতুন শাড়ি পরে মালতী আরো সুন্দর, আমি বলছি যে ও খুব খুশি হয়ে যাবে। সায়ন্তিকা মালতীর জন্য একটা সুন্দর শাড়ি কিনে নেয়। সে তার জন্য ব্লাউজ পছন্দ করতে শুরু করে। তুমি তো ব্লাউজ কিনলে, আবার ব্লাউজ দেখছো কেন? কত ব্লাউজ কিনবে? আমি মালতীর জন্য ব্লাউজ দেখছি। ও কি শুধু শাড়ি পরে থাকবে? ব্লাউজটাও তো কিনে দিতে হবে। এইসব ব্লাউজ ওর গায়ে হবে না, দেখে লাভ নেই। বাড়ি চলো, পরে অন্য কোনো দোকান থেকে ওর ব্লাউজ কিনে দেবো। বিজয়ের কথা শুনে সায়ন্তিকা ভীষণ রেগে যায়। হ্যাঁ, তুমি কাজের মেয়ের ব্লাউজের সাইজটাও জেনে গেছো বলো? কি চরিত্রহীন বেটা ছেলে রে বাবা! আমার কপালে যে কেন এমন ক্যারেক্টারলেস বর জুটলো কি জানি। আমি কি দোষ করেছিলাম জীবনে যেমন লম্পট বর পেয়েছি? এভাবে প্রায় আরো কিছুদিন কেটে যায়। মালতীর প্রতি বিজয়ের ভালো লাগা ক্রমশ বাড়তে থাকে। মালতী অন্য বাড়িতে কাজ করতে যাওয়ার আগে বিজয় রোজ সকালে উঠে তাকে চা করে দেয়। বউয়ের আড়ালে তার টিফিন ব্যাগও পর্যন্ত সে গুছিয়ে দেয়। সায়ন্তিকা প্রায় দেরি করে ঘুম থেকে ওঠায় সে মালতীর হয়ে ঘর মুছে দেয়, বাসন মেজে দেয় এবং জামা কাপড়ও কেচে দেয়। মালতী সেই সুযোগে পায়ের উপর পা তুলে বসে আরাম করে। একদিন, বিজয়, আমি দুদিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছি। মালতীকে আমি বলে দিয়েছি তুমি অফিসে যাওয়ার আগে ও তোমার টিফিন বক্স গুছিয়ে দেবে। তুমি সাবধানে থেকো কিন্তু। এই কথা শুনে বিজয় মনে মনে খুবই খুশি হয়। আচ্ছা, তুমি চিন্তা করো না, সাবধানে যাও। দেখো, আবার মালতীর সাথে বেশি ঘুটুর ঘুটুর করতে যেও না। জানাজানি হলে গণকেলানি খেতে হবে তোমাকে, বলে দিলাম। উফ, তুমি এত বাজে বকো না। আমি কিনা একটা কাজের মেয়ের সঙ্গে ঘুটুর ঘুটুর করবো? উফ, সেসব আমি বুঝি। নেহাত মেয়েটা কাজ খুব পরিষ্কার করে, তাই বার করে দিচ্ছি না। না হলে অনেকদিন আগেই আমি একেও ভাগিয়ে দিতাম। ঘুম থেকে উঠে আমি সব কাজ করি বলেই তো এত পরিষ্কার। মালতী ম্যাডাম শুধু সোফায় বসে বসে আরাম করে আর আমার সাথে গল্প করে, এই যা সুখ। সায়ন্তিকা বাপের বাড়িতে চলে যায়। বিজয় মালতীর সাথে সময় কাটাবে বলে দুদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেয়। মালতী রান্নাঘরে রান্না করলে বিজয় দরজার সামনে দাঁড়িয়ে শীষ দিতে শুরু করে। মালতী ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। দাদা বাবু, আপনার কিছু লাগবে? খিদে পেয়েছে? কি খাবেন বলুন, আমি রান্না করে দিচ্ছি। ধাত, এইসব ছাড়ো তো মালতী। চলো আমার সাথে দীঘা ঘুরতে যাবে, চলো দুজনে বিচের ধারে ঘুরবো আর পকোড়া খাবো। সে কি দাদা বাবু, এসব আমাকে বলবেন না। আপনার স্ত্রী থাকতে আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন কেন? বৌদিমণি জানতে পারলে আমার উপর ভীষণ রাগারাগি করবে, আমাকে কাজ থেকে বের করে দেবে। উফ, মুডটা নষ্ট করে দিও না তো। আমি জানি তুমি আমায় পছন্দ করো, আমার দিকে আর চোখে তাকিয়ে তুমি আমায় ঝাড়ি মারো। না না দাদা বাবু, আমার এক চোখ জন্মগত একটু টেরা, তাই আপনার ওরকম মনে হয়। আমি আপনাকে ঝাড়ি মারতে যাব কেন? বিজয় মালতীর কোনো কথাই শুনতে চায় না। সে মালতীর হাত ধরে গান গাইতে শুরু করে দেয়। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, মনে দাও হামা হামা, তুমি আমার কাছো জামা, ওরে আমায় কেউ থামা, কি দারুণ দেখতে। বিজয়ের পাগলামি দেখে মালতী খুব ভয় পেয়ে যায়। বিজয় মালতীর হাত জোরে চেপে ধরে। মালতী কিছুতেই তার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারে না। মালতী না পেরে ছেলেদের গলায় বলে ওঠে, ওরে লম্পট দুশ্চরিত্র, আমায় ছাড় রে। আমি মালতী না, মলয়, একটা ছেলে হয়ে ছেলের সাথে জোর জবরদস্তি করবি? ছাড় ছাড় আমাকে, বিয়াদব কোথাকার। মালতীর ছেলেদের মতো গলা শুনে বিজয় খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে মালতীর হাত ছেড়ে দেয়। এ কি মালতী, তোমার জেন্ডার চেঞ্জ কবে থেকে হয়ে গেল? তুমি তো মেয়ে ছিলে, ছেলে কবে থেকে হয়ে গেলে? হাই হাই, এ আমি কি শুনছি? মলয় ধীরে ধীরে নিজের মাথা থেকে মেয়েদের চুল খুলে ফেলে, নিজের সব মেকআপও তুলে দেয়। বিজয় মালতীর এরকম ছেলের রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায়। আমি মালতী নই, আমি মলয়। আমার একটা কাজের খুব দরকার ছিল,
কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না, তাই সুন্দরী মেয়ে সেজে এই পাড়ায় ঝিয়ের কাজ করতে শুরু করি। এখন তো কলকাতা শহরে সুন্দরী কাজের মেয়েদের খুব ডিমান্ড। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আপনাদের মতো লম্পট লোকের জন্য সব বিগড়ে গেল। ভালো লাগে না। মালতীর এমন মলয় রূপ দেখে বিজয়ের মন ভেঙে চুরমার হয়ে যায়। নিজের বদনামের ভয়ে সে মলয়কে কাজ থেকেও ছাড়াতে পারে না। সায়ন্তিকা বাড়িতে ফিরে এলে সে তাকে সব ঘটনা জানায়। সায়ন্তিকা জোরে জোরে হেসে ওঠে। বেশ হয়েছে, তুমি চুলকানি করতে গেছো কেন? শখ কম না, ভালোই হলো। মলয়কে দেখতে মন্দ নয়। আমাদের বাড়িতে এমন সুন্দর কাজের লোক কাজ করলে আমার খারাপ লাগবে না। বিজয় সায়ন্তিকার কথা শুনে চিন্তায় পড়ে যায়। সে এবার থেকে মলয় আর সায়ন্তিকাকে সন্দেহ করতে শুরু করে দেয়, আর মালতীর সঙ্গে তার প্রেম করার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়। তিতলি তার বাবা ও মায়ের সঙ্গে বিষ্ণুপুর গ্রামে বাস করত। তিতলি খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। সে বাড়িতে একটুও শান্ত হয়ে বসতে পারত না। সব সময় সে তার বাবা মায়ের কাছে নানান রকমের বায়না করত। এমনই একদিন, বাবা ও বাবা, আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না, আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো না বাবা, আমি ঘুরতে যাব। আমার বন্ধুরা সবাই রোজ ঘুরতে যায়, তোমরা তো আমাকে কোথাও নিয়ে যাও না। নাও, তোমার মেয়ে এখন ঘুরতে যাবে। এখন থেকেই ওর বাড়িতে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ ঠিকই তো, বাচ্চাটাতে কি, ওর কি ঘোরার ইচ্ছে করে না? নিজে তো এদিক ওদিক ঘুরে বেড়াও। মেয়েটাকে নিয়ে বাইরে বেরিয়েছো কোনোদিন? ওকে নিয়ে গেলে তো ওর সঙ্গে সঙ্গে আমারও একটু ঘোরা হয়, তাই না? তুমি বাচ্চা আর বুড়ো এক করলে। আচ্ছা তিতলি, তুমি কোথায় ঘুরতে যাবে বলো? কোথায় যেতে চাও? যাও, মায়ের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো, কেমন? না না, আমি কারোর বাড়িতে যাব না, আমি পার্কে যাব। আমার বন্ধুরা রোজ পার্কে যায়। ওরে বাবা, ঠিক আছে চলো তাহলে। তিতলিকে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই একটা চিলড্রেন পার্ক আছে, ওখানেই নিয়ে যাই। তিতলি আনন্দে লাফিয়ে ওঠে। বিকেল বেলা তার বাবা মা তাকে একটি চিলড্রেন পার্কে নিয়ে যায়, যেখানে বাচ্চাদের আনন্দ করার মতো, এনজয় করার মতো অনেক কিছুর ব্যবস্থা করা ছিল। তিতলি প্রথমে গিয়ে একটা দোলনা দেখতে পায়। সে খুব খুশি হয়ে দোলনাতে উঠে দোল খাওয়া শুরু করে দেয়। বাবা মা, এই দেখো আমি দোলনাতে উঠেছি, খুব মজা লাগছে, ইয়ে ইয়ে। হ্যাঁ তাড়াতাড়ি ঝুলে নাও, বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। লিপিকা এমন বলতেই হালকা হালকা রিমঝিম বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেল। এই তিতলি, ওঠ ওঠ ওঠ, ওদিকে গিয়ে দাঁড়াই, ভিজে যাবি না হলে, ওঠ বলছি। না মা, বৃষ্টিতে ভিজতে ভিজতে দোল খেতে খুব ভালো লাগছে, কি সুন্দর, গায়ে অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমি যাব না, আমি বৃষ্টিতে ভিজতে ভিজতেই দোলনা চড়বো, আমি উঠবো না আমি। এইবার কিন্তু মার খাবি তিতলি, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে তো। আচ্ছা বাবা, ছেড়ে দাও, তোমার মেয়ে যা জেদি, বলে কোনো লাভ নেই। অল্প অল্পই বৃষ্টি পড়ছে, ছাড়ো, কিচ্ছু হবে না। ওকে আর এই বর্ষাকালে পার্কে নিয়ে আসা যাবে না। তিতলি তার বাবা মায়ের কোনো কথা না শুনে বৃষ্টিতে ভিজতে ভিজতে দোল খেতে থাকে। অনেক দেরি হয়ে গেলেও সে দোলনা ছেড়ে উঠতে চাইছিল না। তার বাবা মা তাকে জোর করে তার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। সেদিন থেকে তিতলির বৃষ্টিতে ভিজে দোল খাওয়া একটা প্রিয় জিনিসে পরিণত হয়েছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সে তার বন্ধু রাজার সঙ্গে পার্কে কি কি হয়েছিল এই নিয়ে গল্প করতে থাকে। তোর বাবা কত ভালো রে, তোকে পার্কে নিয়ে গেছে, দোলনা চাপিয়েছে, তাও আবার বৃষ্টিতে ভিজে ভিজে। আমার বাবা মা একদম ভালো না, খুব পচা। এই রাজা, চল না, আমরা এই গাছে একটা দোলনা বাঁধি, তুই আর আমি চড়বো, আর কাউকে চড়তে দেব না। গাছে দোলনা কিভাবে বানাবি রে? আরে বুদ্ধু, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। আমাদের একটা বড় শাড়ি লাগবে, শাড়িটা দিয়ে দুটো গাছে বেঁধে দেব, আর অনেক ভালো একটা দোলনা হয়ে যাবে। এখন তো রোজ বৃষ্টি হয়, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে দোল খাবো, আর কেউ কিছু জানতেও পারবে না। শাড়ি কোথায় পাবো এখন আমরা? আমি কিন্তু শাড়ি আনতে পারবো না, আমার মা মারবে আমাকে। তুই যা, নিয়ে আয়। আচ্ছা আয়, আমার সঙ্গে আয়। তুই আমাদের বাড়ির জানালার কাছে দাঁড়াবি, আমি তোকে আমার মায়ের আলমারি থেকে একটা শাড়ি বের করে দেব, তুই নিয়ে পালাবি, তাহলে মা কিছু বুঝতে পারবে না।
চল চল, বৃষ্টি শুরু হয়ে গেছে। দুই বন্ধু মিলে তাদের প্ল্যান মাফিক কাজ করা শুরু করে দেয়। তিতলি বাড়ি এসে তার মায়ের আলমারি খুলে ভালো শাড়ি খুঁজতে থাকে। সে তার মায়ের বিয়ের বেনারসি শাড়িটা পছন্দ করে। এই রাজা, এই নে শাড়িটা ধর। এই রাজা, শুনতে পাচ্ছিস? ঠিক সেই সময়ে সেখানে তার মা চলে আসে। এই কি হচ্ছে এখানে? রাজা জানালার বাইরে কি করছে? আর আমার বিয়ের বেনারসি শাড়ি বের করেছিস কেন? এই মেয়ে, বল কি হলো? বলবি নাকি মার খাবি? বলবি না তো? এই রাজা, তুই ভেতরে আয় তো, আয় আয়, তুই বল, না হলে তোর মাকে বলে দেব আমি। রাজা ভয় পেয়ে তাদের প্ল্যানের কথা বলে দেয়। এই, তোর এত দোলনা চাপার কিসের শখ হয়েছে রে? সব সময় দোলনা আর দোলনা, এই করে তো আমার 3টে শাড়ি ওড়না সব ছিঁড়ে ফেলেছিস। পড়ে গিয়ে হাত পা ভাঙলে কি হবে? হ্যাঁ, তুই এভাবে শুনবি না, তোকে মার দিতে হবে। দাঁড়া। এই বলে লিপিকা তিতলিকে মারতে শুরু করে। রাজা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। তিতলি শান্ত বাচ্চাদের মতো চুপ করে থাকে। তার বাবা মা তার মন খারাপ দেখে বাড়িতে একটা দোলনা লাগানোর ব্যবস্থা করে। তিতলি দোলনা পেয়ে খুব খুশি হয়। এভাবেই সময় কাটতে থাকে। তিতলি বড় হয়ে ওঠে। তার বাবা মা তার জন্য সঞ্চয় নামে একটি ছেলেকে পছন্দ করে। সঞ্চয় খুব ভালো ছেলে হওয়ায় তার বাবা মা তার সঙ্গেই তিতলির বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর সব ঠিক আছে, কিন্তু এখানে তো দোলনা নেই। এবার কি হবে? আমার তো মনেই ছিল না। তাহলে বাবাকে আমি দোলনাটা পাঠিয়ে দিতে বলতাম। সবে সবে এই বাড়িতে এসেছি, এখন দোলনার কথা বললেই সবাই কি ভাববে? কয়েকদিন চুপ করেই থাকি আর কি। বেশ কয়েকদিন কেটে যায়। দোলনা ছাড়া তিতলির একটুও ভালো লাগছিল না। তবুও সে কাউকে এই ব্যাপারে কিছু বলার সাহস পায় না। একদিন সঞ্জয় তিতলিকে বলে, তিতলি, কালকে আমরা আমার দিদির বাড়িতে যাব। দিদি বারবার ফোন করছে, বলছে বিয়ে করে নতুন বউকে পেয়ে ভুলে গেলি, বৌদিকে নিয়েই ঘুরে যা, এসব বলছিল। আচ্ছা তাই? কালকে কখন যাবে তাহলে? সকাল সকাল বেরোবো, তুমি তৈরি হয়ে থেকো। পরের দিন সঞ্জয় তিতলিকে নিয়ে তার দিদির বাড়িতে যায়। অনেক দূরের রাস্তা তো, তাই তিতলি নাজেহাল হয়ে পড়েছে। যাও তিতলি, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। তিতলি বাথরুমে যেতে গিয়ে দেখে যে ওই বাড়ির হল রুমে একটা দোলনা লাগানো আছে, আর দোলনার উপর তার ননদের মেয়ে ঘুমিয়ে আছে। এই দেখে তিতলি খুব খুশি হয়। এই তো দোলনা পেয়েছি, কতদিন দোলনা চাপিনি আমি। এক কাজ করি, বাচ্চাটাকে সোফাতে শুইয়ে রাখি, ঘুমাচ্ছে তো, আমি ততক্ষণে একটু মন ভরে দোল খেয়ে নিই। এই বলে তিতলি বাচ্চাটাকে সোফার উপর শুইয়ে দিয়ে নিচেই দোলনাতে বসে পড়ে। তিতলি অনেক টায়ার্ড থাকায় কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। হঠাৎ করে বাচ্চা মেয়েটা খুব জোরে চিৎকার করে কেঁদে ওঠে। নন্দিনী তার মেয়ের কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসে। তার পেছন পেছন সঞ্জয়ও সেখানে আসে। তারা দেখে যে বাচ্চা মেয়েটি নিচে মেঝেতে শুয়ে শুয়ে কাঁদছে, আর তিতলি দোলনাতে দিব্যি ঘুমাচ্ছে। তিতলির কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। এ বাবা, আমার মেয়েটা নিচে পড়ে গেল কিভাবে? এই তিতলি ওঠো, এর ঘুম আর কুম্ভকর্ণের ঘুম একই রকমের। তিতলি, এই তিতলি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে বলো। সোনাই তো দোলনাতে ঘুমিয়েছিল, সোনাই মেঝেতে পড়ে গেল, তুমিও পড়ে গেলে, আর তুমি দোলনাতে এলেই বা কিভাবে বলো? কি? সোনাইকে তো আমি সোফাতে শুইয়ে দিয়েছিলাম, ও ভুল করে হয়তো পড়ে গেছে। আসলে আমার দোলনা চাপতে খুব ভালো লাগে, তাই একটু আর কি। তুমি কি বাচ্চা নাকি, হ্যাঁ, যে দোলনা চাপবে? সোনাইয়ের কিছু হয়ে গেলে কি হতো বলো তো? আর সোনাইয়ের কথা তো ছেড়েই দে, মানছি এর কিছু হয়নি, কিন্তু এটা তো বাচ্চাদের দোলনা, বড়রা এতে বসলে হয় নাকি? দোলনা ছিঁড়ে গেলে তো তুমিও পড়ে যেতে। সরি দিদি, আর এমন করবো না কোনোদিন। তোমার ভাইকে বলো না বাড়িতে একটা দোলনা লাগিয়ে দিতে, তাহলেই তো মিটে যায়। হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তোমার। ননদের বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই তিতলি বারে বারে সঞ্জয়কে দোলনা কিনে দেওয়ার কথা বলতে থাকে, কিন্তু সঞ্জয় তার কোনো কথা শোনে না। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রাত্রিবেলা কারেন্ট চলে যায়। গরমে সবার ঘুম ভেঙে যায়। সবাই না ঘুমিয়ে বসেছিল। দূর বাবা, বর্ষাকালটা যে কেন শুরু হচ্ছে না, এই গরম আর ভালো লাগছে না। প্রত্যেক বছরই বৃষ্টি আসতে এত লেট করে না, কি বলবো। জুলাই মাসে এত গরম হলে রাগ হবে কিনা বলতো? মা, হাত পাখাটা কই বলো তো? তিতলি, একটু হাওয়া করো না। তিতলি কোথায় মা? এখানেই তো ছিল। দেখ ছাদে গেছে কিনা দেখে আয়।
সঞ্জয় এবং তার শাশুড়ি মা তিতলিকে বাড়ির সব জায়গায় খোঁজে। শেষ পর্যন্ত তারা বাইরে বেরিয়ে দেখে তিতলি দোলনাতে ঘুমাচ্ছে। দেখো মা দেখো, আমরা গরমে মরে যাচ্ছি আর তিতলি এখানে দোলনাতে শুয়ে শুয়ে দোল খাচ্ছে আর ঘুমাচ্ছে। এই তিতলি ওঠো। হ্যাঁ, কি হয়েছে? কারেন্ট চলে এসেছে নাকি? কারেন্ট চলে এলেও আমি ঘরে যাব না, আমি এখানেই ঘুমাবো আজকে। তুমি আগে বলো, এই দোলনাটা কোথায় পেলে? আমি তো তোমাকে কিনে দিইনি এটা, তাহলে কোথা থেকে এলো এটা বলো। তুমি কি ভেবেছো তুমি না কিনে দিলে আমি দোলনা কিনতে পারবো না? হাজারবার বলেছি তোমাকে, তুমি তো শোনোনি। আর সামনেই বর্ষাকাল আসছে। বর্ষাকাল আসছে তাতে কি? বর্ষার সঙ্গে দোলনার কি সম্পর্ক? বলছি তো, এমনি সময় দোলনা ছাড়া চলে গেলেও আমার বর্ষাকাল দোলনা ছাড়া কাটতে চায় না, তাই আমি আগে ভাগে এটা কিনে রেখেছিলাম। আজকে কারেন্ট চলে গেল, তাই কাজেও লেগে গেল। আহ, দোলনার ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, খুব ভালো ঘুম হবে আজকে আমার। তোমরা যাও, হাত পাখার হাওয়া খাও। বেশ কিছুক্ষণ পর কারেন্ট চলে এলে সঞ্জয় এবং তার মা ঘরে এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু তিতলি ঘরে যায় না। সে সেদিন দোলনাতেই ঘুমায়। পরের দিন সকালবেলা তাদের বাড়িতে এক প্রতিবেশী আসে। সে বাড়ির বাইরে দোলনা রাখা দেখে অবাক হয়ে যায়। কি গো বৌদি, বাড়ির বাইরে দোলনা রাখা আছে দেখলাম। তোমার বড় মেয়ে আর নাতনি এসেছে নাকি? নাতনির জন্য দোলনা লাগিয়েছো? না না, কেউ আসেনি। এখন বাচ্চারা নয় গো, বুড়ো ধেড়েরাও দোলনা চাপা শুরু করেছে। ওটা আমার বৌমার দোলনা। হ্যাঁ, সে কি গো, আজকালকার মেয়েরা না সবকিছুতেই আদিক্ষেতা দেখায়। এই সঞ্জয়, দোলনাটা ঘরে লাগিয়ে দে তো, না হলে একে একে সবাই এসে আমাকে জিজ্ঞাসা করবে দোলনা কেন রাখা আছে। না, একদম না। ঘরে দোলনা লাগানোর হলে আমি ঘরেই রাখতাম। আমি এটা বাইরে রেখেছি ইচ্ছা করেই। বৃষ্টি শুরু হলে আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে দোলনা চাপবো, সেই জন্যই তো দোলনাটা কেনা। ঘরে রাখলে কি আর বৃষ্টির মজা নিতে পারবো? মা ছেড়ে দাও, ও যা ইচ্ছা করুক, ছাড়ো। কোন দিন পড়ে গিয়ে হাত পা ভাঙবে তখন বুঝবে। আমার কিছু হবে না, বুঝেছো? শকুনের অভিশাপে গরু মরে না কখনো। এভাবেই সময় কাটতে থাকে। বর্ষাকাল শুরু হয়ে যায়। তিতলি খুব খুশি হয়। অল্প অল্প রিমঝিম রিমঝিম বৃষ্টি শুরু হলেই সে বাইরে দোলনাতে দোল খেতে চলে আসতো। বেশ কিছুদিন কেটে যায়। একদিন তিতলির ছোট ননদ চম্পা হোস্টেল থেকে বাড়ি ফিরে আসে। সে তার বৌদিকে দোলনা চড়তে দেখে বলে, বৌদি, ও বৌদি, আমাকেও একটু দোলনা চলতে দাও না গো, আমার খুব ইচ্ছা করছে। কি, তুইও দোলনা চাপবি? আচ্ছা আয়, আমরা একসঙ্গে আজকে দোলনা ঝুলবো। আয় আয়, বসে পড়। তিতলি এবং চম্পা দুজনে একসঙ্গে দোলনা ঝুলতে গিয়ে দোলনার উপর অনেক বেশি প্রেসার পড়ে, কারণ চম্পা খুবই মোটা ছিল। দোলনা ছিঁড়ে পড়ে যায়। চম্পার কিছু না হলেও তিতলির একটা পা ভেঙে যায়। ডাক্তার তাকে 3 মাস বেড রেস্টে থাকতে বলে। তিতলি তার পা ভাঙা নিয়ে কাঁদতে থাকে। সে আর কখনোই দোলনা চাপবে না বলে ঠিক করে।